দর্শক, আপনাদের কাছে একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি। একটা মাসকে অপছন্দ করা কি কোনো অপরাধ? আ একটা মাসের, একটা ইংরেজি মাসের তার কি কোনো অনুভূতি আছে? তার কি আত্মরক্ষার প্রয়োজন হয়? তো গত কয়েকদিনে আমরা মেহের আফরোজ শাওনকে ঘিরে যা ঘটতে দেখছি, তা শুধু একজন অভিনেত্রীকে নিয়ে যে বিতর্ক সেটি নয়। এটি বাংলাদেশের সংবিধান, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের জন্য কিন্তু দর্শক একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। দেশটি কাদের হাতে গেছে সেটার একটা জ্বলন্ত উদাহরণ আমরা দেখলাম এই গত কয়েকদিনে। তো ঘটনার শুরু দর্শক ১লা জুলাই। সেদিন মেহের আফরোজ শাওন তার ফেসবুক অ্যাকাউন্টে জুলাই নিয়ে একটি পোস্ট করেন। তিনি লেখেন, গত ১ বছরে প্রায়ই ফেসবুকে একটি শব্দ চোখে পড়েছে, জুলাই সিডিআই। ১ম এ ভেবেছিলাম এটি শুধু জুলাই মাসেই লেখা হয়। পরে দেখলাম সারা বছরই মানুষ শব্দটি লিখছে। তখন বুঝলাম এটি শুধু জুলাই মাসে নয়, যেকোনো সময় লেখা যায়। আজ যেহেতু ১লা জুলাই তাই আমিও লিখলাম। এখন দর্শক, এই পোস্টে মেহের আফরোজ শাওনের এই পোস্টটি সম্ভবত বাংলাদেশের অধিকাংশ প্রতারিত মানুষ যারা আছেন তাদের আসলে একেবারে মনের কথা। কিন্তু এই পোস্টটি লালবদর রাজাকারদের গায়ে আমরা দেখলাম যে আগুন ধরিয়ে দিয়েছে। এখন কারো পোস্ট বা কারো মতামত কারো ভালো লাগতে নাই পারে। কেউ সমালোচনাও করতে পারেন দর্শক, সেই অধিকারও তাদের আছে। কিন্তু এরপর যা ঘটলো সেটা আমাদেরকে কিন্তু থামিয়ে ভাবতে বাধ্য করে দর্শক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার তার ফেসবুকে ঘোষণা দিলেন, এই মহিলারে মানে শাওনকে যে জুতার বাড়ি মারতে পারবে তারে ১,০০,০০০ টাকা পুরস্কার দেব। জুতার বাড়ি মেরে নাক মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারলে ২,০০,০০০ টাকা। এখন কেউ মব উস্কানি বলতে আসলে ওইডারে ভরা বাজারে পিটামু। দেখুন কি তার মুখের ভাষা আর কি তার আস্ফালন। অর্থাৎ বাংলাদেশের একজন নাগরিকের, একটা স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে যেই বাংলাদেশ ২ লক্ষ থেকে ৪ লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশের যেই স্বাধীনতা, সেই স্বাধীন দেশে একজন নাগরিকের, একজন নারীর একটা ফেসবুক পোস্টের জবাবে প্রকাশ্যে তার বিরুদ্ধে শারীরিক হামলার আহ্বান এবং সেই হামলার জন্য অর্থ পুরস্কারের ঘোষণা করা হলো। শুধু তাই নয়, মববাজিরও প্রকাশ্য ঘোষণা দিলেন এই আম্মার বলে ছেলেটি। তো এই সমস্ত যখন আমরা ঘটতে দেখলাম, তার ফলাফল কি? তাকে কি গ্রেপ্তার করা হলো? তারেক রহমানের মানে মববাজি, নির্লজ্জতা, ইথরামোর, সহিংসতার যেই অন্তর্বর্তী সরকার যে ইতিহাস স্থাপন করেছিলেন বাংলাদেশে, এখন বিএনপি সরকারের সময়ে কি তার কোনো উন্নতি হয়েছে? এই ধরনের ইতর, অসভ্য এবং লোকজন যখন একজন নারীর বিরুদ্ধে এই ধরনের পোস্ট লেখেন, প্রকাশ্যে পোস্ট লেখেন এবং বললেন যে এটা কেউ ঠেকাতে আসলে আমরা তাকে ভরা বাজারে পেটাবো, তখন সেই লোককে একেবারে সেই ব্যক্তিকে কি কোনো ধরনের তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো? না, হলো না। এরপরে আমরা বরঞ্চ দেখলাম বিষয়টি আরো এক ধাপ এগোলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি নামের একটা বইপোর সংগঠন, তারা জানালো যে মেহের আফরোজ শাওনকে আইন শৃঙ্খলা বাহিনীর নাকি হেফাজতে নিতে হবে এবং তাকে নাকি মানসিক চিকিৎসা দিতে হবে। এবং সেই সংগঠনের আহ্বায়ক বলে এক ব্যক্তি আছেন, নাঈম আহমেদ। আমরা জীবনেও তার নাম আমি অন্তত শুনি নাই। সেই ব্যক্তি বললেন, মেহের আফরোজ শাওন যে উশৃঙ্খলতা সৃষ্টির চেষ্টা করেছেন, এই অপতৎপরতা বন্ধের জন্য তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হোক এবং তাকে মানসিক চিকিৎসা দেওয়া হোক। তিনি আরো বলেন, তিনি শুধু মেহের আফরোজ শাওনকেই বিরুদ্ধে এই সমস্ত কথা বলেই থামেননি। তিনি রুমিন ফারহানার বিরুদ্ধেও বললেন। তিনি বললেন, আমরা রুমিন ফারহানা আপাকেও খুব সাবধান করে দিতে চাই। জুলাই বিরোধী শক্তির সঙ্গে যদি আপনি সখ্যতা পরিহার না করেন, তাহলে আপনারও অবস্থা ভয়ানকভাবে অজনপ্রিয় অবস্থায় চলে যেতে পারে। তো দর্শক, এখানে আমি প্রথম প্রশ্নটি করতে চাই। মেহের আফরোজ শাওনের কি এই পোস্ট লেখার অধিকার আছে বা ছিল? উত্তর হলো খুব সুস্পষ্টভাবে হ্যাঁ, আছে। কেন আছে?
কারণ বাংলাদেশের সংবিধান, সেই অধিকার, বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ আইন যে সংবিধান, সেই সংবিধান তাকে এই অধিকার দিয়েছে। সংবিধানের ৩৯ এর ১ অনুচ্ছেদ প্রত্যেক নাগরিকের চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করেছে। ৩৯ এর ২ এর ক অনুচ্ছেদ প্রত্যেক নাগরিকের বাক ও মতামত প্রকাশের স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে দর্শক। অর্থাৎ একজন নাগরিক যেকোনো রাজনৈতিক আন্দোলন, যেকোনো ঐতিহাসিক ঘটনা কিংবা তার ফলাফল সম্পর্কে নিজের মত প্রকাশ করতে পারবেন। আপনি এখন সেই মতের সঙ্গে একমত হতে পারেন, একমত নাও হতে পারেন। আপনি তার সমালোচনা করতে পারেন, কঠোর ভাষায় প্রতিবাদও করতে পারেন দর্শক, সবই আপনার অধিকার। কিন্তু এখানেই ২য় প্রশ্নটি আসে। সালাউদ্দিন আম্মারের কি মত প্রকাশের অধিকার আছে? উত্তর, হ্যাঁ আছে। কিন্তু সেই মত প্রকাশের স্বাধীনতার কোথায় শেষ হয়? উত্তর হলো যেখানে অন্যের বিরুদ্ধে সহিংসতার আহ্বান শুরু হয় সেইখানে। যেখানে একজন নির্দিষ্ট ব্যক্তিকে আঘাত করার জন্য অর্থ পুরস্কার ঘোষণা করা হয়, শেষ মত প্রকাশের স্বাধীনতার শেষটি সেইখানে। যেখানে ভিন্ন মত প্রকাশের কারণে পুলিশ হেফাজতে নেওয়া কিংবা মানসিক চিকিৎসার দায়িত্ব দাবি তোলা হয় দর্শক, আম্মারের মত প্রকাশের স্বাধীনতার শেষটি সেইখানে। এখানেই কিন্তু মেহের আফরোজ শাওনের পোস্ট এবং আম্মারের পোস্টের মধ্যে মৌলিক যে আইনি পার্থক্য রয়েছে সেটা। মেহের আফরোজ শাওন একটি মত প্রকাশ করেছেন আর আম্মার একটি নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শারীরিক হামলার জন্য প্রকাশ্যে পুরস্কার ঘোষণা করেছেন। এখন এই ২ বিষয়টিকে এক করে দেখার কোনো সুযোগ নেই দর্শক। বাংলাদেশের দণ্ডবিধি অ্যা ১০৭ এর ধারায় অন্যকে অপরাধ সংগঠনের প্ররোচনা বা অ্যাবেটমেন্ট একটি স্বীকৃত আইনি একটা কিন্তু অপরাধ দর্শক। ১০৮ এবং ১০৯ ধারায় সেই প্ররোচনার জন্য দায়বদ্ধতার বিধানও রয়েছে। একইভাবে ৫০৩ থেকে ৫০৬ ধারার ক্রিমিনাল ইন্টিমিডেশন বা অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধেও কিন্তু বিধান রয়েছে দর্শক। একজন নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্য হামলার জন্য অর্থ পুরস্কার ঘোষণার কোন নিছক রাজনৈতিক কোনো বক্তব্য নয় দর্শক, এটি গুরুতর শাস্তিযোগ্য অপরাধ বাংলাদেশের আইনে। কিন্তু এই সমস্ত আইন সুস্পষ্টভাবে লঙ্ঘন করার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? না, হয়নি। হবে বলে কি আপনারা মনে করেন? না। আরো উদ্বেগের বিষয় হলো দর্শক, এইসব ঘটনাগুলো ঘটছে এমন এক সময় যখন দেশে মব সহিংসতা আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সমস্ত মানবাধিকার সংগঠনগুলো কিন্তু মতামত দিচ্ছে। মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী শুধু জুন মাসেই দেশে ৭৮টি মব সহিংসতার ঘটনায় ৩৩ জন নিহত এবং ১২৬ জন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতের সংখ্যা আগের মাসের তুলনায় প্রায় ৭৭% বেড়েছে দর্শক। এখন এই বাস্তবতায় দাঁড়িয়ে একজন নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে, একজন নারীর বিরুদ্ধে, একজন প্রথিতযশা অভিনেত্রী, পরিচালকের বিরুদ্ধে প্রকাশ্যে হামলার আহ্বান কিংবা হামলার জন্য অর্থ পুরস্কারের ঘোষণা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দর্শক। এটি এমন একটি সংস্কৃতিকে উৎসাহিত করে যেখানে আইন আদালতের পরিবর্তে মবই শাস্তি দেওয়ার অধিকার একটা নির্দিষ্ট দল, নির্দিষ্ট মতাদর্শের মানুষ নিজে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে আমরা যাকে ইচ্ছা তাকে আক্রমণ করতে পারি, শাস্তি দিতে পারি। এবার আবার ১ম প্রশ্নটিতে যে ১ম যা দিয়ে শুরু করেছিলাম দর্শক, সেই প্রশ্নটাতে একটু ফিরি। জুলাই কি কোনো ব্যক্তি? নো, নো, না দর্শক। জুলাই একটা মাস। এই মাসকে আপনি সমর্থন করতে পারেন। এই মাসকে আপনি অপছন্দও করতে পারেন। এই মাসটা কারো কাছে মানে রাজাকার আলবদরদের কাছে বিজয়ের প্রতীক হতে পারে। কিন্তু দেশের বেশিরভাগ মানুষের কাছে সেই মাসটি শোক, সহিংসতা কিংবা ব্যক্তিগত একটা বেদনার স্মৃতি হিসাবে কিন্তু রয়ে গেছে। এটি যে শুধু বাংলাদেশে হয়েছে তাই নয় দর্শক, বিশ্বের বহু দেশেই কিন্তু এমন হয়েছে। শ্রীলঙ্কার কথা ধরি, এই জুলাই মাসের কথাই ধরি। ১৯৮৩ সালের জুলাই মাসে সেখানে হাজার তামিল নাগরিককে হত্যা করা হয়। সরকারি মদতপুষ্ট উগ্রপন্থীরা ভোটার তালিকা দেখে মানুষ হত্যা করে, ঘরবাড়ি পুড়িয়ে দেয়। সেই হত্যাযজ্ঞের পরই শুরু হয় ২৬ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ দর্শক। আজও সেই ইতিহাস শ্রীলঙ্কার ইতিহাসে ব্ল্যাক জুলাই বা কালো জুলাই নামে পরিচিত। কি আশ্চর্য দর্শক, দেখুন এই জুলাই মাসে আজও বহু শ্রীলঙ্কান জুলাই মাসকে শোক, ক্ষোভ এবং জাতীয় বিপর্যয়ের প্রতীক হিসাবে দেখে।
তারা কি জুলাই মাসকে অপমান করছেন দর্শক? না, তারা একটি ইতিহাসের মূল্যায়ন করছেন। একইভাবে আরব বিশ্বে ব্ল্যাক সেপ্টেম্বর বলতে ১৯৭০ সালের জর্ডানে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষকে বোঝানো হয়। কেউ যখন কালো সেপ্টেম্বর বলেন তখন তিনি সেপ্টেম্বর মাসকে অপমান করেন না। তিনি সেই মাসে সংঘটিত ইতিহাসের মূল্যায়ন করেন দর্শক। বাংলাদেশেও জুলাই মানুষের কাছে আজ একটি ঘৃণার নাম, একটি প্রতারণার নাম, একটি দেশকে হারিয়ে ফেলার নাম। এটি রাষ্ট্রের সম্পদ ধ্বংস, প্রাণহানি, সহিংসতা আর ব্যক্তিগত ক্ষতির একটি ইতিহাস, একটি স্মৃতি। দর্শক, রাষ্ট্রের কাজ সবাইকে জোর করে একটি ইতিহাস, নিজেদের মন গড়া একটি ইতিহাস মানতে কিন্তু বাধ্য করা নয়। রাষ্ট্রের কাজ প্রত্যেক নাগরিকের ভিন্ন ইতিহাস, ভিন্ন স্মৃতি এবং ভিন্ন মত প্রকাশের অধিকারকে রক্ষা করা। আজ প্রশ্নটি তাই দর্শক শুধু শাওনকে নিয়ে নয়, আজ প্রশ্নটি তেমনভাবে শুধু জুলাইকে নিয়েও নয়। আজ প্রশ্নটি হলো বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদ কি এখনো জীবিত? যদি একজন নাগরিক একটি মাসের সমালোচনার কারণে তার বিরুদ্ধে জুতা মারার পুরস্কার ঘোষণা করা যায়, রক্ত ঝরানোর আহ্বান জানানো যায়, সহিংসতার আহ্বান জানানো যায়, তাকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি তোলা যায়, তাহলে তো বিপদ শুধু একজন অভিনেত্রীর নয় দর্শক, বিপদ বাংলাদেশের প্রতিটি নাগরিকের। কারণ আজ শাওন, আগামীকালকে অন্য কেউ, তারপর আপনি। সংবিধান কিন্তু জনপ্রিয় বা সরকারি মতামতকে রক্ষা করার জন্য লেখা হয়নি। সংবিধান লেখা হয়েছে ভিন্ন মতকে দর্শক রক্ষা করার জন্য।